আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সমস্ত পত্রপত্রিকা আপনি নিউজ দেখবেন। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রেফতার করা হয়েছে। পরে আরো যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, ভারতে যখন অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের দীর্ঘ বৈঠক হয়েছে, সেই বৈঠকেই ডক্টর ইউনূস সরকারের ভবিষ্যৎ ফাইনাল হয়ে গিয়েছিল। অনেকেই জানতে চান আওয়ামী লীগ কিভাবে আসছে, আওয়ামী লীগ ফিরছে কি ফিরছে না, আওয়ামী লীগ ফিরলে কি হবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। আমি আপনাদেরকে মোটামুটি আমার কাছে যে তথ্য, সেই তথ্যগুলো বিশ্লেষণ করে আমি বলতে পারি, আমার ধারণা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরতে, মানে অ্যাটলিস্ট মিনিমাম ফিরতে, সেটা ফেরাটা আমি আরো ক্লিয়ার করে দিই। কারণ বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ, এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ না, নিষিদ্ধ না হলেও এখন নিষিদ্ধের মতো চলতে হতো, বা অতীতেও চলেছে। বিএনপি যখন ক্ষমতায়, আওয়ামী লীগ চাইলেই যাচ্ছে গ্রামে গঞ্জে শহরে ঢাকায় মিছিল মিটিং করতে পারে না। যেরকম আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি অঘোষিত নিষিদ্ধ, বিএনপি চাইলেই একটা মিছিল করতে পারতো না, একটা সভা করতে পারতো না, একটা র্যালি করতে পারতো না, খুব ক্ষেত্র বিশেষ সরকারের দয়া হইলে করতে পারতো। আওয়ামী লীগ এখনো থাকলে পরে তাকে এরকমই হতে হতো। কিন্তু এখন যেটা আনুষ্ঠানিক তার কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞা আগামী 2 বছরে চট করে উঠে গিয়ে আওয়ামী লীগ সাধারণ রাজনীতি, স্বাভাবিক রাজনীতি শুরু করবে, এটা বলা খুব মুশকিল। দেখেন, নিষেধাজ্ঞা উঠে গেলেও আওয়ামী লীগের সামনে সাংঘাতিক বাধা আছে। সেটাও তাদের বিরুদ্ধে যেই সমস্ত অসংখ্য মামলা, এবং যদি নতুন মামলা হয় অথবা পুরনো মামলায় গ্রেফতার হয়, সেসব বিষয় তো আছে। এবার আসেন আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারে বা ফিরতে চায়। আমরা যতটুকু তথ্য পাই, সেই তথ্যের জন্য আপনাদেরকে পেছনে একটা ঘটনায় ফিরিয়ে নিয়ে যাই। ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার 2 মাস আগে তার নিরাপত্তা উপদেষ্টা, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি নাটকীয় সফর করলেন ভারতে। এবং আমাদের কাছে তথ্য এবং আমাদের বিশ্লেষণ অনুযায়ী সেই নাটকীয় সফরেই সেখানে আমেরিকারও ইনভলভমেন্ট ছিল। সেই সফরেই ভারতে যখন অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের দীর্ঘ বৈঠক হয়েছে, সেই বৈঠকেই ডক্টর ইউনূস সরকারের ভবিষ্যৎ ফাইনাল হয়ে গিয়েছিল, নির্ধারণ হয়ে গিয়েছিল। এবং সেই বৈঠকের কিন্তু বিস্তারিত কোনো তথ্য ভারত বা বাংলাদেশ সরকারের বা বাংলাদেশে কোনো পত্রপত্রিকা মিডিয়ায় আসেনি। সেই বৈঠকের মতোই রয়ে গেছে। এখন আবারও পররাষ্ট্রমন্ত্রী হিসাবে খলিলুর রহমান তিনি ভারত সফরে যাচ্ছেন 7 তারিখে। 7 এপ্রিল তার ভারতে যাওয়ার কথা রয়েছে, আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি। এই সফরেও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের কথা হতে পারে। এবং ডক্টর খলিলুর রহমান কতটা অনিবার্য এবং ভেতরে আরো কি কি আছে, সেইটা তার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে। সেই যে তারেক রহমানের লন্ডন বৈঠক, সেটার মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডক্টর খলিলুর রহমানের। আলোচনা আছে যে ডক্টর ইউনূসের সাথে যে মিটিংটা হয়েছিল তারেক রহমানের, সেই মিটিং এর আগের দিন খলিলুর রহমানের সঙ্গে তারেক রহমানের মিটিং হয়েছিল, এরকম একটা আলোচনা তো সোশ্যাল মিডিয়ায় আছে। তারপরে ভারতের সফর খলিলুর রহমানের, এবার আরেকটা নতুন সফরে নতুন কি কোনো চমক আসছে, এবং সেই চমক কি আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগ অনেকটাই বসে আছে যে ভারত তার জন্য কতটুকু এখন কি করবে, এবং ভারত প্রস্তুত। ভারত সবসময়ই চায় যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক, স্বাভাবিক রাজনীতিতে থাকুক, স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকুক, এবং সেইটা জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য তারা এবার যেমন নিষ্কণ্ঠক সমর্থক দিয়েছে তারেক রহমানের দল বিএনপিকে, তেমনি ভাবে জামাতকে ফেরানোর জন্য তারা আওয়ামী লীগ শক্তিটা মাঠে থাকুক, এইটা ভারত চায়। ফলে খলিলুর রহমান ভারত যাওয়ার পরে আওয়ামী লীগ নিয়ে তার সাথে কোনো আলাপ হবে না, এবং তারেক রহমান পর্যন্ত কোনো মেসেজ যাবে না, এটা ভাবার বোধহয় কোনো কারণ নেই। এবং এই খলিলুর রহমানের সফরে যদি তারেক রহমানের ভারত সফর চূড়ান্ত হয়, তাহলে বিষয়টা আরো মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। ফলে এইসব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে 2-4 মাস যাবে, সেই 2-4 মাস বাদে হয়তো কিছুটা ডেভেলপমেন্ট আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশের মানুষ জানতে পারবে। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে দেশটির সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘের সন্ত্রাসবাদ মোকাবেলায় মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত বেন সাওয়েল, নির্বিচার আটক সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের যোগাযোগের ভাইস চেয়ারম্যান ম্যাথিউ জিলেট, বিচারক ও আইনজীবীদের
স্বাধীনতা সম্পর্কিত বিশেষ দূত মার্গারেট স্যাটারথওয়েট যৌথভাবে এই চিঠি দিয়েছেন। চিঠিতে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় গত ডিসেম্বরের শেষ ভাগে জাতিসংঘের এই 3 বিশেষ দূত চিঠি দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারকে একাধিকবার চিঠির জবাবের জন্য তারা তাগাদাও দিয়েছিলেন। নির্বাচনের পর বাংলাদেশের বিএনপি সরকারের কাছে ওই চিঠির জবাব চেয়েও বার্তা দেওয়া হয়েছে। সবশেষ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গত 26শে মার্চ জাতিসংঘ মহাসচিবের বৈঠকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের ওই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে সেটিও জানতে চাওয়া হয়েছে। চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরে জানতে চাওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যেসব আশঙ্কা বা ঝুঁকি থাকার কথা বলা হয়েছে সেগুলোর পেছনে সুনির্দিষ্ট যুক্তি কি কি। সূত্রগুলো বলছে, জাতিসংঘের দূতদের এই চিঠি বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠীর কাছেও পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের পক্ষ থেকে এই প্রথম দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছরের 10ই মে বাংলাদেশের সন্ত্রাস দমন আইন সংশোধন করে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল দেশটির তখনকার অন্তর্বর্তী সরকার। এরপর দেশটির নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে এবং শেষ পর্যন্ত দেশটির ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি। এই নিষেধাজ্ঞা নিয়ে দেশীয় ও বিদেশে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও অভিযোগ আছে মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে সুবিধা দিতে দলটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের দপ্তরে বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছিল। 2025 সালের 8ই আগস্ট লন্ডনের বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বারের 2 আইনজীবী স্টিফেন পাওয়েল কেসি ও অ্যালেক্স টিনসলে জাতিসংঘের কাছে অভিযোগ দেন। ডাউটি স্ট্রিট চেম্বার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ ও জাতিসংঘের অন্যান্য বিশেষ দূতদের কাছে জরুরি পদক্ষেপের অনুরোধ জমা দেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের এই 2 আইনজীবী। এছাড়া গত নভেম্বরে দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল ইউএনডিপি-কে চিঠি দিয়েছিলেন। এসব চিঠির প্রেক্ষাপটে জাতিসংঘের দপ্তর থেকে মোহাম্মদ ইউনূসকে চিঠি দেওয়া হয় গত 29শে ডিসেম্বর। জাতিসংঘের 3 দূতের স্বাক্ষর করা 18 পৃষ্ঠার ওই চিঠিতে বাংলাদেশে একাধিক রাজনৈতিক দলের উপর রাজনৈতিক বিধিনিষেধ, আওয়ামী লীগের উপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য সমাবেশ এবং ন্যায় বিচারের অধিকারের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও ট্রাইব্যুনাল আইন প্রয়োগ, রাজনৈতিক বক্তব্য সমাবেশে বাধা, গণগ্রেপ্তার এবং ন্যায্য বিচারের লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করা হয়। চিঠিতে জাতিসংঘের দূতরা বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির অধীনে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ এবং ন্যায্য বিচারের অধিকারের পরিপন্থী। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনটিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতার প্রয়োগ। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, 2025 সালের মে মাসে আইনি সংশোধনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক কার্যক্রম, জনসমাবেশ, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে, ফলে তারা নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতার উপর সবচেয়ে গুরুতর বল প্রয়োগ করার শামিল। এটি শুধু ব্যতিক্রমী পরিস্থিতি প্রয়োগ করা যেতে পারে, যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। চিঠিতে আরো বলা হয়, সন্ত্রাস বিরোধী ক্ষমতা ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে দমন করা উচিত নয়, বরং সহিংসতার নির্দিষ্ট বিশ্বাসযোগ্য হুমকি মোকাবেলায় তা প্রয়োগ করা উচিত। চিঠিতে আওয়ামী লীগের যোগাযোগ কার্যক্রমে বিধিনিষেধ নিয়েও
উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা এবং সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের অধীন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে কোনো প্রচার নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে। জাতিসংঘের দূতরা লিখেছেন, এ ধরনের সামগ্রিক নিষেধাজ্ঞা রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দিতে পারে, যেখানে লক্ষ্য হওয়া উচিত কেবল সহিংসতা বা উস্কানি রোধ করা। সমাবেশ ও নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থনে সব ধরনের জমায়েতের সার্বিক নিষেধাজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় এবং একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ সীমিত করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে আটক ও গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে তা নিয়েও চিঠিতে উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা ব্যক্তিদের, যাদের মধ্যে সাংবাদিক ও আইনজীবীরাও রয়েছেন, গণগ্রেপ্তারের অভিযোগের কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি হেফাজতে মৃত্যুর ঘটনা, কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন এবং 2024 সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু সহিংসতার ঘটনার ক্ষেত্রে দায় মুক্তির অভিযোগও তুলে ধরা হয়েছে। এসব বিষয়কে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেন, সার্বিক দায় মুক্তি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার মামলার বিষয়ে চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায্য বিচারের নিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পছন্দ মতো আইনজীবী না পাওয়া, প্রতিরক্ষা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া এবং বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রভাব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ন্যায্য বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডকে ইচ্ছামতো বা অন্যায় হিসেবে গণ্য করা হতে পারে। চিঠির শেষে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরা হয়েছে, যার মধ্যে জানতে চাওয়া হয়েছে কবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে। চিঠিতে বলা হয়েছে, সরকারের যে কোনো জবাব 60 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে এসব পদক্ষেপ পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমলে নির্বাচনের আগে এ চিঠির জবাব দেওয়ার জন্য বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছিল। তখন সরকার থেকে বলা হয়েছিল, নির্বাচনের 1.5 মাস আগে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে জাতিসংঘের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সাথেও কথা বলেছেন। জানা গেছে, নির্বাচনের পর নতুন সরকারের কাছে আবার বিষয়টি জানতে চেয়ে বার্তা দেওয়া হয়েছে। এমনকি গত 26শে মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও জাতিসংঘের কর্মকর্তারা বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘের এই চিঠির উত্তর বা বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন তারেক রহমানের সরকারকে জবাব দিতে হবে। চিঠিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ নয়, বরং এগুলোর সম্পর্কে সুনির্দিষ্ট উত্তর জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। ফলে এই চিঠিটি শুধু আওয়ামী লীগের আন্তর্জাতিক অবস্থানের জন্যই নয়, বরং রাজনৈতিক বহুত্ববাদ, যথাযথ আইনি প্রক্রিয়া, নির্বাচনে অংশগ্রহণ এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আইনের শাসন সম্পর্কিত বৃহত্তর প্রশ্নগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ চিঠিটি আন্তর্জাতিক বিভিন্ন পক্ষগুলোকেও পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যেসব আন্তর্জাতিক শক্তি এতদিন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলতো, তারা এখন এই চিঠির রেফারেন্স তুলে ধরে অগ্রগতি জানতে চাই। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো একটা পলিটিক্যাল এন্টিটি, বিএনপি একটা পলিটিক্যাল এন্টিটি। এটা খুবই ধরেন সহজাত একটা প্রবৃত্তি যে আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিভিন্ন পলিসিকে সমালোচনা করবে। আমি না এইটা মানতে রাজি আছি এবং এটা হওয়া উচিত। এটা একটা সুস্থ বিতর্কের জন্য, আরো বেটার করার জন্য, পারফরমেন্সের জন্য সমালোচনার দরকার আছে। কিন্তু সমালোচনার জায়গাতে যখন আপনি দুটো শব্দ যদি লাগাতে পারেন, অহেতুক সমালোচনা এবং মিথ্যে সমালোচনা, তখন জিনিসটা হয় কি, দায়, দ্য কালচার অফ ট্রান্সফারিং রেসপন্সিবিলিটি বা কালচার অফ ডিনায়াল, এই যে দুটো ঘটনা, দুটো কনসেপ্ট,
এইটা না খুবই ভয়াবহ। আপনি ধরেন আহ এতগুলো শিশু মারা গেল, এই শিশু মারা যাওয়ার ক্ষেত্রে কেউ কিন্তু বিএনপির দিকে আঙ্গুল তুলছে না, বিকজ বিএনপি ক্ষমতায় ছিল না, ক্ষমতার কাছে ছিল না, ফলে তাদেরকে নিয়ে কেউ কোনো প্রশ্নও করছে না। অবধারিতভাবে এটি নিরীক্ষা করবার যথেষ্ট সুযোগ ছিল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি ইজিলি, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাটা নিয়েই মানুষ বলছে। সেখানে পরিষ্কারভাবে দেখা গেছে যে এমনকি 2024 সালের অগাস্টের পরেও আমার কাছে যেই কার্ডগুলো রয়েছে বাচ্চাদের, সেখানে দেখা গেছে নভেম্বর মাসেও হামের টিকা দেওয়া হয়েছে। কারণ ওই সময়টাতে আমদানি করা ছিল স্টকে ছিল, এগুলো সবই আওয়ামী লীগের আমলে, এবং সেটা পরবর্তী সময় ওই জঙ্গি বাহিনী এরা এটা করতে পেরেছে। কারণ আমার কাছে যে কার্ডগুলো আছে সেখানে আমি নভেম্বরে টিকা দেখেছি, আওয়ামী লীগ আমলেও তো দেখেছি, মে মাসে, জানুয়ারি মাসে, এর আগে পরেও দেখেছি। কিন্তু আশ্চর্যজনক ভাবে আপনার 2025 সালে এসে তারা এটা স্টপ করে দেয়, এটা আমদানি করা, এটা নেওয়া এবং এটার প্রয়োগগুলো বন্ধ করে দেয়। এখন দেখার বিষয় হচ্ছে যে এই নূরজাহান বেগম আসলেন কোত্থেকে আসলে। আমি নূরজাহান বেগমের ব্যাপারে কিছু ব্যাপার আমি আপনাকে বলি। নূরজাহান বেগম হচ্ছে গ্রামীণ ব্যাংকে ইউনুসের সাথে অন্যতম একজন পার্টনার, তার মানে আপনার এই যে গ্রামীণ ব্যাংকের যে পরিচালকদের একজন এই নূরজাহান বেগম। আমি গ্রামীণ ব্যাংকে তো আমার আসলে যখন ধরেন 2023 সালের সেপ্টেম্বর অক্টোবরে বেশ কিছু কাজের জন্য ওদের দুর্নীতিগুলো ফাইন্ড আউট করার জন্য আমি বেশ কয়েকবার গ্রামীণ অফিসে গেছি। সেই সময়টাতে আমাদের তখন তৎকালীন যে পরিচালক যিনি ছিলেন, ডিরেক্টর ছিলেন সাইফুল মজিদ স্যার, প্রফেসর সাইফুল মজিদ, উনার সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে। উনি দুর্ভাগ্যজনক উনি প্রয়াত হয়েছেন, উনি আর নেই পৃথিবীতে, কিছুদিন আগে মারা গেছেন। তো উনার সাথে আমার তখন কথা বলার সুযোগ হওয়ার ফলে গ্রামীণ ব্যাংকের যে বাকি পরিচালকরা আছে তারাও ওরকম দুটো মিটিং এ এসেছিলেন, যাদের সাথে আমি ইনফর্মালি নানান রকমের আলাপ করেছি। প্রত্যেকটা মানুষ এই নূরজাহানের দিকে একটা বড় ধরনের প্রশ্ন তুলেছে। যেই মানুষটার ধরেন কোনো ধরনের এক্সপার্টিজ নাই, কোনো ধরনের কিচ্ছু নাই, তাকে ইউনুস এই ডিরেক্টরের পদ থেকে শুরু করে সব জায়গাতে ফ্যাসিলিটেট করেছে। বলা হয়ে থাকে যে ইউনুসের যে অর্থ পাচার, ইউনুসের অর্থ পাচারের জন্য দুটো মানুষ আসলে কাজ করেছে। একটা হচ্ছে আশরাফ নামে একজন আছে, যে ইউনুসের টাকা পয়সা সমস্ত কিছু সে দেখভালটা করে, আর এই নূরজাহান বেগম যিনি আপনার এই পুরো গ্রামীণ ব্যাংকের ডিরেক্টর, তার সাথে দীর্ঘ সময় তার পথ চলা। এবং এই যে যখন তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো হয়েছে ইউনুসের এগেনস্টে, তখন তো আমাদের উপর যে বাবা দ্যাট ইজ ইন টক শো, ওকে। তো আমার মেয়ে এসছে। তো যেটা হয়েছে যে সেটা হলো যে এই পুরো গ্রামীণ ব্যাংকের এই পুরো পরিচালনা পর্ষদে তার সমস্ত যেই আপনার যা কিছু আপনার উদ্যোগগুলো দেখেছেন এই নূরজাহান বেগম ছিল। এবং মামলা যখন হয়েছে নূরজাহান বেগমও সম্ভবত 2 নাম্বার বা 3 নাম্বার আসামি ছিল আমার কাছে, অন্ততপক্ষে মামলার যেই ডকুমেন্টস গুলো আছে। এই যে দেখেন, আপনাকে এইটা দেখাবে, ঠিক আছে, সবাই দেখেছে তোমার এই বাণী, এই যে সে এই বাণী দেখাবে। থ্যাংক ইউ বাবা, দ্যাট ইজ ইন টক শো, ওকে। তো আলটিমেটলি যেটা হয়েছে যে ইউনুস মনে করেছে যে তাকে এক ধরনের অ্যাওয়ার্ড দেওয়া প্রয়োজন। এই অ্যাওয়ার্ডের জায়গাটাতে সে যেটা করেছে, দেখেন আমরা আমাদের বাংলাদেশের কালচারটা দেখেন, এই মহিলার নামে মামলা হয়েছে, আমি ধরে নিলাম যে এই মামলার কারণে সেই মহিলাকে সে এখন একটা পুরস্কার দিবে। পুরস্কার, আপনি একটা মানুষকে পুরস্কার হিসেবে তাকে আপনি একটা সার্জনের টেবিলে বসিয়ে দিতে পারেন। আপনি আমাকে একটা পুরস্কার দিতে চান আমার কোনো একটা ভূমিকার জন্য, আপনি বললেন নিঝুম ভাই আপনাকে আমি অমুক হসপিটালের ডাক্তার বানা দিলাম, এটা তো হওয়ার বিষয় না রে ভাই। আপনি আমাকে যদি বলেন যে আপনাকে আমি অমুক ডিপার্টমেন্টের হেড বানা দিলাম, যেখানে লেখালেখি করা যায়, কথা বলা যায়, আমার সাথে গেল জিনিসটা, আইন জাতীয় কিছু একটা আপনি আমাকে করে দিলেন, আমার সাথে গেল। যে মানুষটা স্বাস্থ্য সম্পর্কিত কোনো কিছুর কাছে নাই, তাকে আপনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন এই জঙ্গি সরকারের। তারা যেটা করলো সেটা হচ্ছে তারা এই যে ভ্যাকসিন গুলো আনা বন্ধ করলো, এই টিকাগুলো আনা বন্ধ করলো। ফলে যেটা হয়েছে আপনারাই চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটা এখন 59% আসার কারণে। আমি আজকে একটা লেখা পড়ছিলাম, বিশেষ করে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত তরুণ নেতা আমাদের নওফেল ভাই মহিবুল হাসান চৌধুরী একটা চমৎকার কথা তিনি তার একটা ইতে বলেছেন। আমি সেখান থেকে আপনাকে বলি, সরকারি ইপিআই ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে 2025 সালের টিকাদারের হার হঠাৎ 60%-এর নিচে নেমে এসেছে।
এছাড়া বিসিজি যক্ষ্মা টিকার লেফট আউট রেট ছিল 13.2%, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। হাম অত্যন্ত সংক্রামক রোগ, হার্ড ইমিউনিটি বজায় রাখতে সাধারণত 95% টিকা কাভারেজ দরকার। সুতরাং কাভারেজ যদি 70% বা তার নিচে নেমে যায়, তাহলে হাম ছড়ানোর অস্বাভাবিক কিছু নয়। এখন এই যে আপনার 70%-এর নিচে নেমে আসলো, তখন আসলে তারা কি করেছে? তার মানে হচ্ছে যে এই যে আপনার রেসপন্সিবিলিটিটা এত বড় অন্যায় করেছে, এটা কিন্তু একেবারে রীতিমতো প্ল্যান্ড সিস্টেমেটিক গণহত্যার সামিল আমি বলবো। আপনি আপনার পলিসির মাধ্যমে ইন্টেনশনালি আপনি এমন একটা অবস্থা তৈরি করলেন যেখানে মহামারী লাগে, যেখানে আপনার এক ধরনের মরক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমাদের পেনাল কোডেও কিন্তু আছে, যদি আপনি ইচ্ছাকৃতভাবে এই ধরনের মরক লাগানোর চেষ্টা করেন, কোনো ধরনের সংক্রামক ব্যাধি লাগানোর চেষ্টা করেন, আপনার কিন্তু সেই শাস্তির বিধান রয়েছে। এখন আমি বিএনপির ভূমিকার কথাটাতে বলি। বিএনপির যেই কথিত এই সরকারের যেই মন্ত্রী আছে সাখাওয়াত সাহেব, তিনি প্রথমে দোষ চাপিয়ে দিলেন আমাদের উপরে, কারণ এটা সোজা, আমরা একটা পাঞ্চিং ব্যাগ, যে কিছু হয় সেটা ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার, যেটা আমাদেরকে নানান ভাবে অভিহিত করা হয়। আপনি এটা বলে মনে করছেন যে এটা বললে এখন মানুষজন এটা বিশ্বাস করবে, বা এটা মনে হয় এরকম একটা পরিস্থিতিতে আপনি এটা বলে পার পাবেন। তো মানুষজনই কিন্তু দেখানো শুরু করলো, তাদের সন্তানদের কার্ড দেখানো শুরু করলো, এবং এখন সে তার বক্তব্য থেকে বলছে যে আমি টিকা দেওয়া হয়নি বলিনি, আমি বলেছি ক্যাম্পেইন করেনি। চিন্তা করে দেখেন, বাংলাদেশে সেই যে এই যে টিকাদানের ক্যাম্পেইন, আমি সেই আমার ছোটবেলাতে আমি দেখেছি, 80-র দশকে আমরা দেখেছি আপনার শিশুকে টিকা দিন, এই সেই হাবিজাবি, এটা সারা বছর সবসময় জারি ছিল। এই 2026-এ এসে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন এই বাচ্চারা জন্মায়, মা বাবারা তাদেরকে ভ্যাকসিন দিতে নিয়ে যায়। আমার সন্তানদেরকেও আমি ঠিক একই, আমার এই ইংল্যান্ডের এই যথানিয়মে ভ্যাকসিন দিয়েছি, ফ্লু জ্যাব থেকে শুরু করে যা যা প্রয়োজন, এটা একটা সাধারণ মা বাবা এটা করবেন। এবং গ্রামীণ যেই স্বাস্থ্য অবকাঠামোগুলো আছে, বাংলাদেশ আওয়ামী লীগের সময় যে এই স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন কর্মীরা মাঠ পর্যায়ে গিয়ে এই ক্যাম্পেইন করেছে, বলেছে, বুঝিয়েছে, এবং আপনারা রেশিও দেখলেই বুঝবেন এটা 97% ছিল, 95% ছিল। সুতরাং ক্যাম্পেইনের প্রশ্ন এখানে আসে না, আমাদের ব্যর্থতার প্রশ্ন এখানে আসে না। তো এইটা আসলে আমাদের যে কালচার যেটা রয়েছে, অন্য কোনো সভ্য দেশ হলে একে এখন আইনের কাঠগড়াতে দাঁড় করানো হতো, এই ইউনুসকে, নূরজাহানকে, যেটা আমাদের দেশে এটা আপনি অলিক কল্পনা বলতে পারেন। এবং এখন যে এই সাখাওয়াত, সে পদত্যাগ করতো আসলে তার এই ধরনের বক্তব্যের জন্য, যেটা আমাদের তো আসলে ওই কালচারটাও নেই, ওই সভ্যতা ভব্যতাও নেই। এই হলো গিয়ে ব্যাপার। তবে একটা আশার ব্যাপার হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে মানুষজন খুবই কুইকলি এটা রেসপন্স করেছে, এবং মানুষজন দেখিয়ে দিয়েছে যে আপনারা কথায় কথায় আওয়ামী লীগের দোষ দিচ্ছেন, আপনাদের যে কোনো দোষ ঢাকার জন্য আপনারা একটা কার্টেন পেয়েছেন, যেই কার্টেনের যে আলখেল্লার ছায়াতলে আপনারা বারবার নিজেদেরকে লুকাতে চাচ্ছেন, ব্যর্থতা লুকাতে চাচ্ছেন। এই হলো ঘটনা। আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশের মাটি, এটা কি এখন শুধু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড, নাকি অন্য দেশের জঙ্গি নেটওয়ার্কের বা জঙ্গি অপারেশনের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে? দিল্লিতে ধরা পড়েছে এক লস্করে তৈয়বার সদস্য, তার জেরেই উঠেছে ভয়ঙ্কর এক প্রশ্ন, বাংলাদেশ কি আসলে জঙ্গি নেটওয়ার্কে ব্যবহৃত হচ্ছে? দেশি বিদেশি মিডিয়ায় যেসব তথ্য প্রকাশিত হয়েছে এই সংবাদ নিয়ে, তাতে বলা হয়েছে লস্করে তৈয়বার এই সদস্যের নাম সাব্বির আহমেদ লোন। দিল্লি পুলিশের স্পেশাল সেল এনডিআর তাকে গ্রেফতার করেছে। অভিযোগ হলো এই ব্যক্তি বাংলাদেশ থেকে সন্ত্রাসী মডিউল পরিচালনা করছিল, বাংলাদেশের থেকে। রাজা নামেও তার পরিচিতি রয়েছে, মানে রাজা নামেও তাকে অনেকে চেনে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলার কাঙ্গানের বাসিন্দা এই রাজা। কাশ্মীরি আইএসআই এর নির্দেশে বাংলাদেশ থেকে সে কার্যক্রম চালাচ্ছিল এবং ভারতে লস্করের সন্ত্রাসী কর্মকাণ্ডের সমন্বয় করছিল, এসব হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ। বলা হচ্ছে এই রাজা লস্করের একজন প্রশিক্ষিত জঙ্গি। সে মুজাফফরাবাদের একটি সন্ত্রাসী ক্যাম্পে দাওরাই আম, বেসিক বা প্রাথমিক আম, এবং দাওরাই খাস অ্যাডভান্সড বা উন্নত, এই উভয় ধরনের প্রশিক্ষণ নিয়েছে। 2007 সালে এনডিআর তাকে AK-47 রাইফেল, গ্রেনেড,
বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ সহ গ্রেপ্তার করেছিল এবং 2018 সাল পর্যন্ত, মানে জামিন হওয়ার আগ পর্যন্ত সে ভারতের তিহার জেলে বন্দী ছিল। এরপরে ছাড়া পায় এবং ভারতীয় এই সংস্থার কর্মকর্তারা বলছেন সে পরে বাংলাদেশে পুনরায় আত্মপ্রকাশ করে এবং লস্করের নেটওয়ার্ক পুনর্গঠন করে ভারতকে লক্ষ্য করে চালানো অভিযানগুলোর সমন্বয় করতে থাকে। এনডিআর এর তথ্য অনুযায়ী সাব্বির আহমেদ সম্প্রতি বাংলাদেশ থেকে অবৈধভাবে নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। সে পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলার, যাদের সাংকেতিক নাম আবু হুজাইফা, সুমামা বাবর এবং আব্দুল রহমান। তো এই যে কজনের নাম বললাম, এদের নির্দেশে ভারতীয় ভূখণ্ডে সমমনা ব্যক্তিদের নিয়োগের প্রস্তুতি নাকি সে নিচ্ছিল। তেহরিক উল মুজাহিদিন কমান্ডার আবু তালহা এবং ইউএপিএ তালিকাভুক্ত সন্ত্রাসী আসিফ দারের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে এই প্রতিবেদনে বলা হচ্ছে। বাংলাদেশ থেকে নেপাল রুট ব্যবহার করে যে সে ভারতে প্রবেশ করেছে এই কথা যে বলা হচ্ছে এবং এই যে মানে বাংলাদেশ কানেকশনের কথা উচ্চারিত হচ্ছে, বলা হচ্ছে, এর ভিত্তিটা আসলে কি? কারণ এখন পর্যন্ত দেখছি ভিত্তি হিসেবে ভারতীয় তদন্ত সংস্থাগুলো যা দাবি করেছে বা করছে সেটাই আসলে বিভিন্ন মিডিয়ায় এসেছে, আমাদের দেশের মিডিয়ায় এসেছে, ভারতের মিডিয়ায় এসেছে। এতে বলা হয়েছে বাংলাদেশে বসে সে নেটওয়ার্ক রিকনস্ট্রাক্ট করেছে, ভারতের বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট প্ল্যান বাস্তবায়ন করেছে এবং সংবেদনশীল এলাকা ভারতের অভ্যন্তরে সেগুলো রেকি করেছে। অভিযোগগুলো ভয়াবহ নিঃসন্দেহে, কারণ একজন জঙ্গি শুধু বাংলাদেশে অবস্থান করেছে এমন নয়, বাংলাদেশকে সে অপারেশনাল বেস হিসেবে ব্যবহার করেছে। এটা যদি সত্যি হয় তাহলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের জঙ্গি নির্মূলের যে কমিটমেন্ট, সবই কিন্তু প্রশ্নের মুখে পড়ছে বা পড়বে। সুপ্রিয় দর্শক, এখানে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। এই যে এত অভিযোগ শুরু থেকে এখন পর্যন্ত যা বললাম, ভারতীয় কর্মকর্তাদের বরাতে, মিডিয়ার বরাতে, যে বাংলাদেশের নাম যেভাবে উচ্চারিত হয়েছে, এগুলো সবই ভারতীয় সংস্থার দাবি, যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং বাংলাদেশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাহলে প্রশ্নটা হচ্ছে, কেন বারবার বাংলাদেশকে এই যে জঙ্গি নেটওয়ার্ক, জঙ্গি অপারেশনের ক্ষেত্রে ট্রানজিট বা বেস হিসাবে উল্লেখ করা হচ্ছে? অতীতে আমরা এই ধরনের কথা শুনেছি, সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশের অভিযোগ শুনেছি, নেপাল রুট দিয়ে ভারতে প্রবেশের ট্রেন্ডের কথা শুনেছি, এছাড়া অনলাইন রেডিকালাইজেশন এবং ছোট ছোট স্লিপার সেল তৈরির কথাও শুনেছি বিভিন্ন সময়। এসব নিয়ে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো আগেও বাংলাদেশকে সতর্ক করেছে, দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে এসব উদ্বেগ উপস্থাপন করেছে তারা, বাংলাদেশের তরফ থেকেও এগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। ইদানিং এই আলোচনা এবং বিশ্বাসের প্ল্যাটফর্মটা কিছুটা নড়বড়ে হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দেশে, মানে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে বলে অনেকে মনে করেন, কারণ সাজাপ্রাপ্ত এবং চিহ্নিত উগ্র সন্ত্রাসী অনেকেই জেল ভেঙে পালিয়ে গেছে। তখন আপনারা জানেন এদের অনেকেই ধরা পড়েনি এবং ইউনূসের শাসন আমলে উগ্রপন্থীদের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গেছে। পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে যেমন নিবিড় ঘনিষ্ঠতা আমরা দেখেছি 18 মাসে, বেসরকারিভাবে আড়ালেও দেখা গেছে আইএস সদস্যের সঙ্গে বিভিন্ন লোকজনের বা বিভিন্ন সংস্থার এক ধরনের যোগাযোগ, এগুলো কিন্তু আমরা দেখেছি। তাদের কেউ কেউ বাংলাদেশে ভ্রমণ করেছেন এমন সংবাদ আমরা জেনেছি এবং ভারত সীমান্তে একাধিক জঙ্গি আস্তানা গড়ে ওঠার কথাও কিন্তু আমরা শুনেছি, সোশ্যাল মিডিয়ায় শুনেছি, গণমাধ্যমেও এসছে। অবশ্য ভারতের চাপে ইউনূসের শাসনামলের শেষের দিকে এ ধরনের কিছু জঙ্গি আস্তানা সীমান্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গুড়িয়ে দেওয়া হয়েছে মর্মেও কিন্তু আমরা সংবাদ দেখতে পেয়েছি।
আপনারা জানেন এখন দেশে নির্বাচিত সরকার ক্ষমতায়। এই সরকারের তরফ থেকে যে কোনো প্রকার জঙ্গি আস্ফালন রুখে দেওয়ার কথা বলা হয়েছে স্পষ্টভাবে। ইউনূসের 18 মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। এখন সেই সম্পর্ক আবার ইতিবাচক পথে হাঁটতে শুরু করেছে। সম্ভবত আগামী 8 এপ্রিল বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দিল্লি সফরে যাচ্ছেন। তারা মরিশাসে একটা সম্মেলনে যাবেন, তার আগে দিল্লি হয়ে যাবেন। তখন তাদের ভারতের কর্তৃপক্ষীয় বা নেতৃস্থানীয় মন্ত্রী বা নেতাদের সঙ্গে তাদের কথা হবে। ধারণা করি ওই আলোচনাগুলোতেও হয়তো এই রকম বা এই ইস্যুটি উত্থাপিত হতে পারে। যাই হোক, এই যে সাব্বির আহমেদ লোন বা রাজা যাই বলি না কেন, তার গ্রেফতারের নেপথ্যে যাই থাকুক না কেন, যে নেটওয়ার্কই থাকুক না কেন, এর কিন্তু জিওপলিটিক্যাল একটা অ্যাঙ্গেল আছে। এবং এটা যদি আমরা দেখি তাহলে দেখব এটা আলাদা কোনো ঘটনা নয়, বরং এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করা যাবে। সেটা কি? সেটা হলো, ধরুন হয়তো পাকিস্তান থেকে এ ধরনের কোনো নির্দেশনা এসে থাকতে পারে, কোনো গোষ্ঠী বাংলাদেশকে সম্ভাব্য অবস্থান হিসেবে নিয়েছে, ট্রানজিট হিসেবে নিয়েছে, বা মানে বাংলাদেশকে ব্যবহার করে ভারত অভিমুখী কোনো জঙ্গি কার্যক্রম চালানোর পরিকল্পনা তারা করেছে। এরপর তারা নেপালকে এন্ট্রি রুট হিসেবে ব্যবহার করে ভারতকে টার্গেট করেছে বা করতে চেয়েছে, আমরা যদি জিওপলিটিক্যাল এটা যদি আমরা দেখি। অর্থাৎ একটা মাল্টি কান্ট্রি নেটওয়ার্কের অভিযোগ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষকরা নিশ্চয়ই আরো ভালো এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু বাংলাদেশের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বলে মনে করি। এক, বাংলাদেশ কি সত্যি এই ধরনের কাজে জঙ্গি নেটওয়ার্কে বা জঙ্গি অপারেশনে ব্যবহৃত হচ্ছে? দুই, নাকি এটি একটি নিরাপত্তা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে? একটা নিরাপত্তা বয়ান কে তৈরি করছে? এই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারছি। তিন, বাংলাদেশের অভ্যন্তরে কি কোনো স্লিপার নেটওয়ার্ক তৈরি হয়েছে? এবং চার, নাকি পুরো বিষয়টি আসলে অতিরঞ্জিত? সুপ্রিয় দর্শক, একটা বিষয় পরিষ্কার, অতীতে বাংলাদেশ সরকার জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থান দেখিয়েছে, আন্তর্জাতিকভাবেও এর স্বীকৃতি মিলেছে, আমরা সবাই জানি। বর্তমান সরকার প্রধানের কথা বললাম, তিনিও এ বিষয়ে স্পষ্ট অঙ্গীকারের কথা ঘোষণা করেছেন। তাই বলবো, সরাসরি কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে অভিযোগ বনাম বাস্তবতা এই দুটো যাচাই করা অত্যন্ত জরুরি। এটা বাংলাদেশ এবং ভারত উভয় কর্তৃপক্ষকেই বিবেচনায় নিতে হবে। কারণ উত্থাপিত দাবি মানে অভিযোগ সত্যি হলে খুঁজে দেখতে হবে বাংলাদেশ কি সত্যিই ব্যবহৃত হচ্ছে, জেনে শুনে ব্যবহৃত হচ্ছে, নাকি অজান্তেই ব্যবহৃত হচ্ছে। আর যদি এই যে অভিযোগ এটা যদি সত্যি না হয়, তাহলে কেন বারবার বাংলাদেশের নাম আসছে সেটাও খতিয়ে দেখতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে যার গ্রেফতারের খবর মিডিয়ায় ফলো করে প্রচার হচ্ছে, যেটি নিয়ে স্টোরি করলাম, এটি শুধু একটি গ্রেফতারের খবর নয়, এটিকে এইভাবেই দেখতে হবে। কারণ একই সঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় প্রশ্ন। শেষ করার আগে আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন, বাংলাদেশ কি সত্যিই ব্যবহৃত হচ্ছে, নাকি এটা আসলে রাজনৈতিক ও নিরাপত্তা ন্যারেটিভ মাত্র?